পশ্চিম এশিয়া কিন্তু এখন একটা ভয়াবহ সামরিক সংঘাতের আগুলে জ্বলছে, যার একেবারে কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরান। তো চলুন আমরা এক এক করে দেখে নিই ঠিক কীভাবে এই বিধ্বংসী পরিস্থিতিটা তৈরি হলো আর এর ভবিষ্যৎই বা কী। শুরুটা ছিল বেশ নাটকীয়। ইরানের রাজধানী তেহরানের আকাশ হঠাৎ করেই কালো ধোঁয়ায় ঢেকে গেল। প্রথম যে ছবিগুলো আসছিল সেগুলো দেখেই বোঝা যাচ্ছিল যেটা কোনো ছোটখাটো ঘটনা নয়। এটা ছিল এক ভয়ঙ্কর হামলার সূচনা, যা আমাদের সরাসরি নিয়ে যায় এই সংঘাতের একেবারে কেন্দ্রবিন্দুতে। আর হামলার পরই মার্কিন প্রেসিডেন্ট দিলেন এক নাটকীয় ঘোষণা। তার বার্তাটা ছিল খুবই স্পষ্ট। তিনি যেন বলছিলেন, এই সামরিক হামলা আসলে ইরানের সাধারণ মানুষের জন্য একটা সুযোগ তাদের নিজেদের সরকারকে ক্ষমতা থেকে সরানোর। এই একটা ঘোষণায় কিন্তু পুরো পরিস্থিতিটাকে আরও বিস্ফোরক করে তুলেছিল। তো এই প্রথম সেকশনে আমরা দেখব যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের এই যৌথ হামলা ঠিক কীভাবে চালানো হয়েছিল আর তাদের প্রথম টার্গেটগুলোই বা কী ছিল। দেখুন, আক্রমণকারীদের টার্গেট কিন্তু ছিল একদম পরিষ্কার। ইরানের ক্ষমতার মূল কেন্দ্রে আঘাত করা। সর্বোচ্চ নেতার অফিস থেকে শুরু করে দেশের প্রতিরক্ষা মন্ত্রী, এমনকি প্রভাবশালী রেভলিউশনারি গার্ডসের কমান্ডার, কেউই বাদ যাননি। উদ্দেশ্যটা একদম পরিষ্কার ছিল, ইরানের নেতৃত্বকে একেবারে অকেজো করে দেওয়া। শুধু যে মার্কিন প্রেসিডেন্ট তা কিন্তু নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রীও প্রায় একই সুরে কথা বললেন। দুজনের কথায় একটা ব্যাপার পরিষ্কার হয়ে যাচ্ছিল, এই হামলাটা শুধু সামরিক না, এর একটা বড় লক্ষ্য ছিল ইরানের সাধারণ মানুষকে তাদের সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়া। কিন্তু অফিসিয়ালি, মানে কাগজে কলমে, এই অভিযানের পেছনে ঠিক কি কারণ দেখানো হয়েছিল, চলুন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ঘোষিত লক্ষ্যগুলো একবার দেখে নেওয়া যাক। এখানে একটা মজার জিনিস খেয়াল করার মতো, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল দুজনের ঘোষিত উদ্দেশ্যের মধ্যে কিন্তু বেশ বড় একটা পার্থক্য ছিল। আমেরিকার মূল ফোকাস ছিল ইরানের সামরিক শক্তিকে দুর্বল করা, বিশেষ করে তাদের নৌবাহিনী আর মধ্যপ্রাচ্যে তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে শেষ করে দেওয়া। আর অন্যদিকে ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের ভেতরেই একটা গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি করা। তবে ইরানও কিন্তু চুপচাপ বসে থাকেনি। চলুন এবার দেখি এই ভয়াবহ হামলার জবাবে তারা কতটা দ্রুত আর কতটা বিধ্বংসী পাল্টা আঘাত হেনেছিল। এরপরে পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে, মানে যাকে বলে ইটের বদলে পাটকেল। একের পর এক পাল্টা আঘাতে পুরো অঞ্চলটা কেঁপে ওঠে। ইরানের নেতৃত্বকে টার্গেট করার জবাবে তারা সরাসরি ইসরায়েলের দিকে মিসাইল আর ড্রোন হামলা চালালো। শুধু তাই নয়, বিশ্বের তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হরমুজ প্রণালী, সেটাও ইরান বন্ধ করে দেয়, যা ছিল একটা সাংঘাতিক প্রতিশোধমূলক পদক্ষেপ। ইরান কিন্তু তাদের এই পাল্টা হামলাকে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার লড়াই হিসেবে তুলে ধরে। তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে পরিষ্কার বলা হয়, এটা তাদের মাতৃভূমিকে রক্ষা করার সময়, শত্রুর আগ্রাসনের জবাব দেওয়ার সময়। স্বাভাবিকভাবেই এই বার্তা তাদের জনগণের মধ্যে জাতীয়তাবাদী অনুভূতিকে আরও উস্কে দেয়। এই যে আগুনটা লাগল, তার আজ কিন্তু শুধু ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। খুব দ্রুতই এর ভয়াবহ প্রভাব গোটা পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল। আর যে কোনো লড়াইয়ের মতো এখানেও সবচেয়ে বড় মূল্যটা দিতে হল সাধারণ মানুষকে। ইরানের রেড ক্রিসেন্টের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই হামলায় অন্তত 201 জন মানুষ প্রাণ হারান। নিহতের সংখ্যার পাশাপাশি আহতের সংখ্যাও ছিল মারাত্মক। প্রথম হামলাতেই 747 জনেরও বেশি মানুষ আহত হন, যা সেখানকার হাসপাতালগুলোর উপর অসম্ভব চাপ সৃষ্টি করে। এই সংঘাতের সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর মধ্যে একটা ছিল দক্ষিণ ইরানের একটি বালিকা বিদ্যালয়ে হামলা। সেখানে 57 জন ছাত্রীর মৃত্যু হয়। এই ঘটনাটা যেন যুদ্ধের নিষ্ঠুরতার এক করুণ প্রতীক হয়ে ওঠে। যুদ্ধের প্রভাব শুধু মাটিতেই নয়, আকাশেও ছড়িয়ে পড়েছিল। প্রায় 11টা দেশের আকাশসীমাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়, ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় আর পুরো অঞ্চলটা বাকি বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। আচ্ছা, এই যে এত বড় একটা সামরিক সংঘাত, এর পেছনের রাজনীতিটা কী ছিল? এবার চলুন সেই দিকে একটু নজর দেয়া যাক। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে এটা নিয়ে কী প্রতিক্রিয়া হয়েছিল। দেখুন,
এই হামলা কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা ছিল না। এর পেছনে ছিল যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের কয়েক মাসের লম্বা পরিকল্পনা। একদিকে যেমন সৈন্য জড়ো করা হচ্ছিল, তেমনি অন্যদিকে সুইজারল্যান্ড আর ওমানে পর্দার আড়ালে চলছিল কূটনৈতিক আলোচনা। মানে একদিকে যুদ্ধের প্রস্তুতি আর অন্যদিকে আলোচনার অভিনয়, অনেক কিছুই একসাথে চলছিল। আর হামলার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই শুরু হয়ে যায় তীব্র রাজনৈতিক বিতর্ক। প্রশ্নটা ওঠে খুব সহজ, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট কি আদৌ এমন একটা যুদ্ধ শুরু করার অধিকার রাখেন? এই বক্তব্য থেকেই বোঝা যায় প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত নিয়ে দেশের ভেতরে বিভেদটা কতটা গভীর ছিল। তো শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? যখন সামরিক সংঘাত কেবল বেড়েই চলেছে আর আলোচনার সব দরজা এক করে বন্ধ হয়ে যাচ্ছে, তখন পশ্চিম এশিয়ার মতো এত গুরুত্বপূর্ণ একটা অঞ্চলের ভবিষ্যৎ আসলে কোন দিকে? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে এখন ভাবতে বাধ্য করছে।